এই যে কার্ড। ওটা না, ডেকের মানে প্যাকেটের ছবিটা। আচ্ছা, প্যাকেটের ছবিটা দাঁড়াও, ওইটা আছে মানে অন্য জায়গায়। ও, ওটা আবার ফেলে টেলে দিয়েছে রামানন্দ। না না, ফেলিনি আমি। আমি একটা এরকম ইয়েও ছিঁড়াই গেছে যেটা, সেটাও রেখেছি গুছিয়ে। ঠিক আছে। রামানন্দ এই ডেকটা কিনেছে। হুম। আর এই যে ডেকটা দেখছো, এটা কিন্তু দেখো ট্যারো অনেকে অনেক রকম ভাবে বের করেছে এবং অনেক অ্যাডিশন বেরিয়েছে, বাট তোমাদের অথেন্টিক ভাবে রিড করার জন্য আমাদের কি দরকার? সঠিকভাবে আমাকে ট্যারোটা দেখতে হবে, কার্ডটা, এবং ঠিকঠাক কালার, ঠিকঠাক আঁকা সিম্বল এগুলোকে বুঝতে হবে। যদি কোনো কোম্পানি সেটাকে একটু ডিপ কালারও করে দেয়, সেটার মানে কিন্তু অন্যরকম হয়ে যায়। তো সেটা অথেন্টিসিটিটা নেই। তো সেরকম অথেন্টিক ভাবে রিড করার জন্য এই ডেকটা, ঠিক আছে, এটাকে কিনতে হবে। তোমরা আমার থেকে নিতে পারো অ্যাটিউন করা কার্ড, অথবা তোমরা কিনতে পারো, যদি তোমরা কিনছো আমাকে বলো। তোমাদের যদি চেনা জানা থেকে থাকে সেখান থেকে কিনো। আর যে পাচ্ছ না আমার কাছে বলো, আমি লিংক পাঠিয়ে দেব। আর যারা আমার কাছে নিতে চাইছো উইথ অ্যাটিউনমেন্ট দেওয়া কার্ড, তাহলে এক্সট্রা করে কার্ডের জন্য 1,000 টাকা, আর তোমরা কিনলে ওই 800 টাকার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এমনি অনলাইন থেকে কিনে নাও। তো তোমাদের ওপরই সেটা আর কি ছাড়লাম আমি। কিন্তু কিনলে তোমরা এই কার্ডটা কিনবে, ঠিক আছে? অন্য কোনো কার্ড নয়, মানে এই প্যাকেটটা দেখে কিনবে। হাবি জাবি কিছু নয়। মানে অনেকেই কেনে হাবি জাবি এরকম ছোট মতো। আহ আমি তো ওই বলে দিয়েছিলাম শুভদাদির তুমি বাড়িতে তুমি গিয়ে আমি দিবা একটু আমাকে। অন্যরকম দেখেছিলাম। তুমি হ্যাঁ, দিবা আমাকে। তোমার থেকে নেওয়াটাই তোমার বেটার থেকেই নেব। হবে। ঠিক আছে, আমি ঠিক আবার আছে। আমি আবার তোমার কাছ থেকেই নেবো কোয়েল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তো আমি হুম। এই জন্য তোমাদের বলে রাখলাম। আর যেহেতু অনেকে আগের থেকে যাতে না কিনে ফেলে অন্যরকম কার্ড, তাহলে বেকার চলে যাবে টাকাটা, ঠিক আছে? তো সেই জন্যে তোমাদের অ্যালার্ট করে দিলাম, এটাই কিনতে হবে। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। তবে যেই অথরের কাছ থেকে আসতো তিনি তো এখন নেই, তিনি দেহ রেখেছেন, অনেক বছর হয়ে গেছে। তো সেই কার্ডের কোয়ালিটিটা পাওয়া যায় না, বাট যেভাবে আঁকা সিম্বল সেগুলো একই। ঠিক আছে, রিড করার জন্য ঠিকঠাক আছে। আমি নিয়ে বসিনি, আমার কাছে রাইডার ওয়েট ছাড়া অনেক রকম কার্ড আছে, যেরকম দেখো ওশোজেন আছে, আহ অ্যাঞ্জেল কার্ড নিয়ে বসেছি। আচ্ছা, একটু দেখাচ্ছি আমি, হ্যাঁ, রয়েছে বলে তোমাদের একটু দেখাই। আচ্ছা, এই যে আকাশিক কার্ড নিয়ে বসেছি, ঠিক আছে, অনেক রকম কার্ড আছে। বাট কার্ড শুরু করতে হবে প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করার জন্য, আমাকে রাইডার বেড দিয়েই শুরু করতে হবে। যখন তোমরা রাইডার বেডে এক্সপার্ট হয়ে যাচ্ছ, দেন তারপরে তোমরা তোমাদের নলেজটাকে বাড়াবে। ঠিক আছে? তো প্রথম আমাদের প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করার জন্য, কমার্শিয়াল লেভেলে কাজ করার জন্য রাইডার বেড সব থেকে ইজিয়েস্ট কার্ড, এবং খুব ইজিলি, খুব সুন্দরভাবে সঠিক প্রেডিকশন দেওয়া যায় সব রকম ভাবে। দেখো, তুমি যদি সঠিক ভাবে যদি প্রেডিকশন শিখে যাও না, তুমি ইনার লেভেলেরও প্রেডিকশন এই কার্ডের দ্বারা করতে পারবে। ঠিক আছে? আমাদের ওশোজেনটা হচ্ছে ইনার গাইডেন্সের কার্ড, এটা হচ্ছে আমাদের আউটার গাইডেন্স, এবং তুমি যখন ভালো করে শিখে যাবে না, তখন তুমি ইনার গাইডেন্সও দিতে পারবে। তোমার ইনটিউশনটা যখন সেই লেভেলে কাজ করবে। হুম। আচ্ছা। হুম। তো আমরা আজকে শুরু করছি ট্যারো, রাইডার উইথ ট্যারো দিয়ে। The most common theories go to ancient Egypt and Thoth. তো এই সব থেকে বলতে পারো যে প্রাচীনতম তথ্য থেকে যেটা জানা যায়, যে মিশর এবং থোথ থেকে এই ট্যারোর প্রথম বেসটা এসেছিল। ঠিক আছে, যে বলে না যে বেসিক যে বীজটা, সেটা এসেছিল। তো ওখানকার এবং বিভিন্ন কালচারের মানুষজন
অনেক আগের কথা বলছি, যখন কার্ডের প্রচলন ছিল, মানে রাইডার ওয়েট ছাড়ো, ওশোজেন ছাড়ো, বিভিন্ন রকম নামকরণও হয়নি, কার্ডের প্রচলন হয়েছিল। বিভিন্ন রকম তারা কার্ড, গাছের ছাল দিয়ে, কাঠ দিয়ে, সেটার ছাল দিয়ে, সেটা দিয়ে মানে কার্ডের মতো শেপ দিয়ে তারা বিভিন্ন রকম সিম্বল আঁকতো, ঠিক আছে? এবং তারাই সেটাকে এক্সপেরিমেন্ট করে এক একটা সিম্বলের এই মিনিং হতে পারে, এক একটা সিম্বলের ওই মিনিং হতে পারে, এগুলো কিন্তু তারা আবিষ্কার করেছিল। তো সেইটার বেজে কেউ 50টা কার্ড, কোনো জায়গাতে 50টা কার্ড, কোনো জায়গাতে 30টা, কোনো জায়গাতে 70টা, এইভাবে এক একটা সভ্যতাতে শুরু হয়েছিল, ঠিক আছে? এবং সেটাকে তারা কি ওইভাবেই না দেখে এরকম পাতিয়ে রাখতো, মানে এক একটা জায়গাতে এক এক রকম ল ছিল, কার্ড, কার্ডের একরকম ল ছিল। তো সেখান থেকে যার যেটা সমস্যা হতো, মানে খেলার মাধ্যমে জিজ্ঞেস করতো যে আচ্ছা এই প্রশ্নটা, যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করো, ঠিক আছে, একটা কার্ড তোলো। তো এবার সেটা দেখতো যে না দেখেই চোখ বন্ধ করে তাকে তুলতে বলতো, সেটা দেখে দেখতো যে এই সিম্বলগুলো বেরিয়েছে। তো সেইটা দেখে যেই মিনিং গুলো ছিল সেইটার উপর বেস করে বা কি হতে পারে, ওই ওই সিম্বলগুলো দেখতে দেখতে তাদের একটা মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের কি করতো, সাবকনসিয়াস মাইন্ডটা কি অ্যাক্টিভ হয়ে যেত। তো সেটার দ্বারা তারা কিন্তু প্রেডিক্ট করতো যে তোমার এটা হবে, ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে যাচ্ছে। তো এরকম করতে করতে তারা দেখলো যে প্রেডিকশন না মিলতে শুরু করলো। মজার বিষয়, তারা প্রেডিক্ট করতে শুরু করলো, বিভিন্ন রকম প্রশ্নের অ্যান্সার দিতে শুরু করলো। এইটা একটা জীবিকা নির্বাহের একটা মাধ্যম হয়ে দাঁড়ালো। সেইখান থেকে শুরু হলো কি কার্ড প্রচলন, কার্ডের জার্নি। তো সেটা বিভিন্ন জায়গাতে শুরু হলো, তো সেটা নিয়ে আমি স্টার্ট করছি। তো এইভাবে এসেছে। দেখো, যে কোনো সিম্বল, যে কোনো আঁকা, যে কোনো সাইন, যাই বলো না কেন, প্রত্যেকটাই তো মানুষের সৃষ্টি করা না। আমরা তো জন্মের পরের থেকে জানতাম না যে এই চিহ্নটার এই মানে, ক্রস চিহ্ন মানে ডেঞ্জার, যাওয়া যাবে না। এবং যা কিছু দেখি সবকিছু কিন্তু সিম্বল। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো রকম ভাষা বোঝে না, যেটা বোঝে সেটা হচ্ছে কি সিম্বল বোঝে। তো সেই জন্য না কথা বলার থেকেও এখন কি ইমোজির প্যাটার্ন চলে এসেছে 2025 থেকে, 25-এর আগে থেকে, 2023 থেকে ইমোজি প্যাটার্ন চলে এসেছে। মানে এখন কথা বলার থেকে মানুষ কি করে, ইমোজি দেয়, অ্যাংরি ইমোজি দিয়ে দিল, মানে বেশি কিছু বলারই প্রয়োজন নেই। ওই অ্যাংরি ইমোজি দেখে আমরা বুঝে নিলাম সে রাগ করেছে, কম রাগ করেছে, বেশি রাগ করেছে। তো এক্স্যাক্টলি তাই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছুর ভাষা বোঝে না। আমরা অনেকে বলি না যে আমাদের এই এই ভাষাগুলো শেখা খুব কঠিন, আমরা বাঙালি, আমরা চায়না মানে চাইনিজ ভাষা শিখতে পারি না, আমরা ফ্রেঞ্চ শিখতে পারবো না, খুব কঠিন, সময় লাগবে। আসলে কিন্তু সত্যি তাই নয়, ঠিক আছে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে পারে, যথেষ্ট এলিজিবল সবকিছু অ্যাকসেপ্ট করে। সেটা কি বোঝে? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ বোঝে, মানে ল্যাঙ্গুয়েজ, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বোঝে, কোনো রকম এমনি ভাষা বোঝে না। তো এইটাই হচ্ছে বিষয়, এখান থেকে আমাদের ট্যারোর কনসেপ্টটা শুরু হয়েছে। তো ট্যারো নাম কোথা থেকে আসলো সেটাও আমরা দেখব। তো এবার কি হয়েছে, তো আমাদের বিভিন্ন রকম রিসার্চে যেটা এসেছে, সে এটার যে বীজটা ছিল, একদম ভিতটা ছিল, সেটা কিন্তু মিশর থেকে এসেছে। কেউ কেউ বিশ্বাস করে যে ট্যারোর একটি প্রাচীন রূপ চীনে ফিরে গিয়েছিল, মিশর থেকে চীনে ফিরে গিয়েছিল। মানে মিশর থেকে উদ্ভাবন হওয়ার পরে চীনের লোকে, মানে চীনের সভ্যতার ওখানের লোকজনরা এটাকে আবার নতুন করে অ্যাডভান্স লেভেলে অন্যরকম ভাবে স্টার্ট করেছিল। কারোর কিছু বলার হলে আমাকে, আচ্ছা শুক্লাদি কিছু বলছো? না না, আমার ফোন চলে এসেছিল। ওকে, ঠিক আছে। কারোর যদি কিছু বলার হয় আমি ক্লাস করার পরে সবাইকে জিজ্ঞেস করব, তখন তারা আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে?
কারণ ক্লাসের মাঝখানে যদি আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে থাকি তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এবারে চীনের চীনের মানুষরা চীনে ফিরে যায়। চীনের এই তেরোর একটি ফর্ম চীনে ফিরে যায়। চীনের মানুষরা এটাকে নতুন ভাবে, নতুন সংস্করণের মাধ্যমে এটার ব্যবহার শুরু করলো। এবং সাধারণত প্রাচীন কাহিনী হলো যে তেরোকে আনা হয়েছিল জিপসিয়াসদের মাধ্যমে। জিপসি জিপসি হচ্ছে একরকম জাতি, যেটা আমি ওয়েবিনারে বলেছিলাম, যাদেরকে আমরা বাংলা ভাষায় কি বলি, যাযাবর। একবার এখানে থাকে, একবার ওখানে যায়, তাদের স্থায়িত্ব কোনো রকম কোনো জায়গা নেই, তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। সেই জিপসিদের মাধ্যমে এক দেশের সভ্যতা আর এক দেশে এভাবে আসতো। তো এইটা কিন্তু তারা এভাবেই ইউরোপের চারিদিকে এরকম জিপসিদের দেখা যেতে লাগলো কি, কার্ড কার্ড নিয়ে। মেলাতে বলো, রাস্তার পাশে বলো, কার্ড নিয়ে তারা বসতেন। ঠিক আছে? তো সেই কার্ডের প্রচলন শুরু হলো, মানুষজনকে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। যেরকম দেখবে যে একটা নতুন কিছু শুরু হলে না মানুষের মধ্যে কৌতূহল জাগে, যে যাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আরে এটা তো দারুণ ব্যাপার, নতুন জিনিস। তো এরকম ভাবে কি হলো, সেটা শুরু হলো জিপসিদের মাধ্যমে। তো এইটার নাম ছিল তিরোচি। তো তারা এটাকে নাম দিয়েছিল কি, তিরোচি। তো প্রথম স্পষ্ট ঐতিহাসিক রেফারেন্স বলে যে কার্ডটি 14th সেঞ্চুরিতে, 1400 শতাব্দীতে বা ওই সময়ের দিকে ইউরোপে জিপসিদের মাধ্যমে, মানে জিপসিদের হাত ধরে এসেছিল। এবং এটা তিরোচি খেলা নামে বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গায় এটা জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক আছে? তো সমস্ত প্রাচীন সভ্যতা একই রকম প্রতীকবাদ এবং আহ প্রাচীন প্রত্নতত্ত্বের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী বা বিভিন্ন রকম, বলতে পারো যে প্রেডিকশনের বিভিন্ন রকম সিস্টেম তৈরি হয়েছিল। ঠিক আছে? যেরকম দেখো, নাম আলাদা আলাদা হতে পারে। যেরকম যখন আমরা রেইকি শিখি, তখন রেইকিকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের, বিভিন্ন সভ্যতার মানুষ, বিভিন্ন দেশের মানুষ সেটাকে আলাদা আলাদা করে নাম দিয়েছিল। কিন্তু জিনিসটা তো একই, এনার্জিটা একই, তার সিস্টেম একই। তো এই সিস্টেমটা একই, কার্ড কার্ড দিয়ে প্রেডিকশন করা, কিন্তু সেটার বিভিন্ন জায়গায় নাম হয় আলাদা রকম এবং সিম্বল হয়ে যায় আলাদা রকম। যার ভেতর থেকে রাইডার বেট এমন একটা কার্ড, যেটা কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে প্রচণ্ডভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। প্রথমে কিন্তু রাইডার বেট কার্ডই আসে, তারপরে বিভিন্ন রকম কার্ড আসতে থাকে এবং আজ পর্যন্ত রাইডার বেটকে ছাপিয়ে কোনো কার্ড যেতে পারেনি। তো প্রথম যদি আমাকে প্রেডিক্ট করতে হয়, রাইডার বেট শেখাটা খুব জরুরি। ঠিক আছে? তো বিভিন্ন রকম সভ্যতাতে এর প্রচলন শুরু হলেও একই রকম সিস্টেমটা রয়ে যায়। দেখো, যেটা আমি বলছিলাম যে কার্ড তেরো, ঠিক আছে, আমরা যে এটা যেখানে তেরো বলছি, বিভিন্ন জায়গাতে কিন্তু এটার নাম আলাদা ছিল। তোরা, হিব্রুতে তোরা বলতো। ঠিক আছে? থোত, ইজিপশিয়ান গড, মানে থোত বলতো। ঠিক আছে? তারোস, যেটার মানে কি, দ্য রয়্যাল ওয়ে। এগুলো সমস্ত কিছু ইজিপশিয়ান কালচার থেকেই এসেছে। এবং তোমরা হয়তো অনেকেই জানো না, ইজিপ্ট, যেটা আমরা বলছি না যে মিশর থেকে প্রাচীন আহ, এই তেরোটা এসেছে। মিশর হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে বিভিন্ন রকমের জাদু, টোনা টোটকা, বিভিন্ন রকমের বলতে পারো ম্যাজিক, ঠিক আছে, উইচ ক্রাফটের বিভিন্ন রকম জিনিস, প্রেডিক্ট করার জিনিস, প্রেডিক্ট মানে ভবিষ্যৎ বলা, তেরো হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে।
তো আমরা অনেকে অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। অনেক কিছু আছে যে আমাদের ইজিপশিয়ান সভ্যতার সাথে সাথে, ক্লিওপেট্রার সাথে সাথে সেটাকে মিস্ট্রি রেখে দেওয়া হয়েছিল। অনেক কিছুই আছে এখনো পর্যন্ত রিসার্চের কাজ চলছে ইজিপশিয়ান সভ্যতার ওপরে। ওখানে না মমি বানিয়ে রাখতো, তোমরা সবাই ইতিহাসে পড়েছো, মমি বানিয়ে রাখতো না, বিভিন্ন রকমের জিনিসপত্র, আহ বিভিন্ন রকমের সিম্বল ওখানে গেলে দেখতে পারবে। ম্যাজিক্যাল প্লেস যেটাকে বলা চলে, ওখানে মানুষ গেলে না মানুষের হিলিং এমনিতেই স্টার্ট হয়ে যায়। যেটা আতরের দেশ বলা হয়, আতর, বিভিন্ন রকমের ফ্রেগ্রেন্স ওখানে আবিষ্কার করা হয়েছিল। এবং একটা ম্যাজিক্যাল প্লেস যেটাকে বলা চলে, এবং সমস্ত কিছু অকাল্টের বেস ম্যাক্সিমাম ওখান থেকে এসেছে, ম্যাক্সিমাম। তো এখানে বেশিরভাগ আমি ইজিপশিয়ান জিনিসগুলোই দেখছি, টারো, তোরা, চৌরাস, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল সাইন না, একটা রাশির নাম আছে, যারা যারা অ্যাস্ট্রোলজার তারা তারা জানো। অভিষিক্তা বলো। আমি তো পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি করি না। চুম, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে চুমকিকে জিজ্ঞাসা করো, দিদি এটা জানে না। হ্যাঁ, আমি তো হ্যাঁ, পড়াশোনা করি বৃষ অ্যাস্ট্রোলজি রাশি, নিয়ে। টরাস। আচ্ছা চলো পরে বলছি। টরাস, টরাস বৃষ রাশি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এটাই বলছি, এটা কিন্তু 13 থেকে এসেছে নামকরণটা, আচ্ছা আচ্ছা। এটাই বলতে চাইছি আমি। বুঝতে পেরেছো? তারপরে কি, রোটা, তো এরকম করে বহু নাম আছে, টারু, ঠিক আছে, টারেস, লাস্ট পর্যন্ত কি এসেছে, 13। টি সাইলেন্ট থাকে, ট্যারোট বলবো না, ট্যারো, ঠিক আছে, টি সাইলেন্ট থাকে। তো যেটা আমাদের প্রোনাউন্সিয়েশন সেটা কি, ট্যারো। তো 13 লাস্টে এসেছে। তো আমি নামটা বোঝানোর জন্য এত কিছু, এবং মিনিং আমরা দেখতেই পাচ্ছি, এক একটা দেশ এক এক রকম মিনিং করেছে, ঠিক আছে। দ্য ডিভাইন ল, ঠিক আছে, ল গিভার, দ্য রয়্যাল ওয়ে, রয়্যাল পাথ। তো এই হচ্ছে বিষয়। দেখো ইজিপশিয়ানে বলেছে না রয়্যাল পাথ, টার, টার মানে পাথ, আর রো মানে কিং। ওখানে তুমি জানো না যে কিং কে, রাজা যে হয়, যে রাজা কিংবা রানী, শেষ রানী হয়েছিল ক্লিওপেট্রা, তাই না? তো ওখানে যে রাজা কিংবা রানী যেই শাসন করে না কেন, তাকে ভগবান মানা হয়, ঈশ্বর, তাকে পুজো করা হয়। ওরা কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে রাজাকেই পুজো করে ইজিপশিয়ান কালচারে, ঠিক আছে। তো এটার মানে কি, 13, এই যে টারো, টারো মানে এই 13রই তো নামকরণ। এই যে কার্ড প্রেডিকশনের প্রচলনটা, যেটার মানে হচ্ছে রয়্যাল পাথ, যেটা রাজা নির্ধারণ করে যেই পথে চলার জন্যে, তার মানে সেটা একটা ডিভাইন পাথ। আমি যেটা বলে দিচ্ছি সেটা স্বয়ং ঈশ্বর বলছে, ইউনিভার্সের মাধ্যমে আমি আমার বিশুদ্ধ চক্র থেকে তোমাকে গাইডেন্স দিচ্ছি, ঠিক আছে। তো এটা এতটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জন্য হতে চলেছে। তো বিভিন্ন কালচারের মানুষজন বিভিন্ন রকম ভাবে বিশ্বাস করতেন। তো কি কি অ্যাডভান্টেজ আছে ট্যারো রিডিং এর মাধ্যমে, কি কি বেনিফিট যেটাকে বলা চলে, আমরা যে কারোর ক্যারেক্টার অ্যানালাইসিস করতে পারো, যে কারোর ট্যারো কার্ড রিড করতে করতে এমনও হয় যে আমি দেখেছি যে স্টুডেন্ট ক্লাস করতে করতে আফটার 1 মান্থ সে মানুষের ফেস দেখে বলতে শুরু করে। আমি আমার প্র্যাকটিস গ্রুপে ছবিও পাঠাই যে বলো তো এই মেয়েটার কি এনার্জি, এই মেয়েটা কেমন, তার নাম ধাম কিচ্ছু বলি না। তো এইভাবেও কিন্তু আমি সাইকিক প্র্যাকটিস করাতে থাকি। তো অনায়াসে কিন্তু আমার স্টুডেন্টরা দেখেছি দারুণভাবে ক্যারেক্টার অ্যানালাইসিস করতে থাকে। আর এটার প্রথম টুল হচ্ছে 13। 13 ছাড়া আমরা এগোতে পারবো না, ঠিক আছে। এই যে সিম্বলগুলো দেখছি সেটা সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে আমাদের থার্ড আইয়ের মাধ্যমে।
সেগুলোকে আমরা রিসিভ করছি, আমরা ট্রান্স লেভেলে চলে যাই রিড করতে করতে। সেটাও কি আমাদের ডিভাইন যে ডোর আছে সেটা ওপেন হয়ে যায়। তো সেটার মারফতে না আমরা যে কারোর বডি প্যাটার্ন দেখে, ফেস দেখে, কারোর শেপ দেখে আমরা সেটা বলতে পারি, বুঝতে পারি যে এই মানুষটা কেমন, এর কি হতে পারে, কি হতে যাচ্ছে। এই ধরনের ইনটিউশন আসতে থাকে। এবং ফিউচারের কিছু ঝলক ট্যারো রিড করার মাধ্যমে আমরা দেখতে পারি, কার্ডের মাধ্যমে। বাট তুমি তো সেইভাবেই বলবে না ক্লায়েন্টকে যে তোমার এটা হতে চলেছে, বা এটা এটা হতে পারে, এটা করুন আপনি, যেরকম ভাবে আমরা গাইড করি। তারপরে কি আমরা তুরন্ত কোনো সলিউশন কার্ডের মাধ্যমে বলে দিতে পারি। দেখো, প্রবলেমটা আমরা জেনে গেলাম কার্ডের মাধ্যমে, প্রবলেমটা জেনে গেলে আমরা সলিউশনটা বলতে পারবো, তাই না? একটা প্রবলেমের হাজারো একটা সলিউশন থাকে। এবার আমি কোনটা বলবো সেটা তো আমার ব্যাপার। কিন্তু এটাই সব থেকে বড় কথা যে সমাধান বলার আগে আমাকে সমস্যাটা বুঝতে হবে। রোগের ট্রিটমেন্ট করার আগে আমাকে রোগটা বুঝতে হবে, না? অভিষিক্তা দি, এবার তো দেখছি আগে তো লোকের মুখের দিকে তাকিয়ে কথা বলতাম না, এবার তো দেখতে হবে। কারণ তোমার মতো তো তো মানে ওটা নেই যে ফটফট করে একদম গ্রহ নক্ষত্র বলে দিলুম মুখ দেখে। আমি তো তাকিয়ে কথা বলিনি, এটা একটা সমস্যা। আচ্ছা, আমি চলে গেলেই ব্যাস খুব গল্প করতে মনটা চায়। রামানন্দ, এখনো কি এত শীত বাড়িতে, মানে তোমাদের ওদিকে? ঠান্ডা নেই, আমাদের এখানে ঠান্ডা নেই। শীত কমে গেছে। মেন কথা, মেন কথা তলা পাটা একদম এত ঠান্ডা লাগছে না, কনকন করছে। আমাদের ওই এদিকে জন্য তো পুরোই একদমই এখন ঢেকে অনেক দিয়েছি। ঠান্ডা চলে গেছে, অনেক। ঠান্ডা নিয়ে এরকম করে থাকতে পারো, পায়ের জন্য কম্বলটাকে টেনে দিয়েছি। তলা পা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলো। সৌমিত্রদের ওখানে কেমন ঠান্ডা? খুব? না না, রোদে একদম দাঁড়াতেই পারছি না। আর রাতের দিকটা একটু লাগছে, দিনের দিকে গরম। হুম। দেখো, অনেকে বলেন না যে মেডিটেশনে বসতে পারি না, মেডিটেশনে বসতে পারি না, 5 মিনিট বসতে পারি না, কি হচ্ছে বুঝতে পারছি না, লোকের বাড়ির চিকেনের গন্ধ চলে আসছে, কালকে মায়ের সাথে ঝামেলা করেছিলাম মনে পড়ে যাচ্ছে। কি হয় মেডিটেশনে, একদম ঈশ্বরের সাথে কানেকশন হয়ে যায়, অসম্ভব, আমি করতেই পারি না মেডিটেশন। দেখো, এরকমটা হয় না। মেডিটেশনটা ওটা শেখার ব্যাপার রয়েছে, নিজের মনকে সংযম করার ব্যাপার রয়েছে, ঠিক আছে? নিজেকে ফোকাস করার বিষয় আছে। যত তুমি মেডিটেশন করবে না তত তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড হবে, তোমার সংযমটা বাড়বে, ঠিক আছে, তোমার ধৈর্য বাড়বে, তোমার ক্যাপাসিটিটা বাড়বে, তোমার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, তোমার ইনটিউশনটা বাড়বে, সব থেকে বড় কথা। ঠিক আছে, ইনটিউশন। তো যে কোনো কিছুর মানে হায়ার সেলফ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম, সেটা হচ্ছে মেডিটেশন। যখন আমরা জব করি তখন কি আমরা এরকম করে জব করি, বাট সেটা আমরা কি করি, চোখটা বন্ধ কেন করি? যে কোনো হিলিং করলে চোখটা কেন বন্ধ করতে বলা হয়? তোমরা নেচে নেচেও করতে পারতাম, হয় না। তো তুমি যখন শান্ত হচ্ছ না, আমরা কনসাস মাইন্ডে যখন অ্যাক্টিভ থাকি, তখন আমাদের কোনো এনার্জি, কোনো রকম কিছু মানে হায়ার ফ্রিকোয়েন্সি কানেক্ট হতে পারে না আমাদের সাথে। তো আমাদের মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন চলে আসে, অনেক কিছু চলে আসে, সেটা হয় না। তো সেটা শুধুমাত্র সাবকনসিয়াস মাইন্ড দিয়ে হয়, আর সাবকনসিয়াস মাইন্ড তখন অ্যাক্টিভ হয় যখন তুমি ট্রান্স লেভেলে চলে যাও। আর ট্রান্স লেভেল কখন যাওয়া যায়? মেডিটেশন করলে, ঠিক আছে? এবং তারপরে কি, ইনটিউশন পাওয়ার বাড়ে।
মানে তোমার নিজের আপলিফমেন্ট হওয়া শুরু করে দেয়, সেলফ আপলিফমেন্ট। তোমার ইনটিউশন পাওয়ার অনেক বেশি বাড়তে থাকে। মানে তোমার কি বলবো, সাইকিক অ্যাবিলিটি এতটাই বাড়তে থাকে না, তুমি কার্ড রিড করতে করতে তোমার এটাও হয় যে তুমি কিছু সত্য ঘটনা দেখতে পেলে। ঠিক আছে, আমি একটা আহ, বারবার ক্লাসে একটা একটা ইনসিডেন্ট আমার মনে পড়ে। যখন আমি অ্যাস্ট্রোটকে জব করতাম যেই সময়, তখন আমাকে একটা পাঞ্জাবি একটা মানুষ আমাকে, মানে ক্লায়েন্ট অ্যাস্ট্রোটকে এসেছে রিড করার জন্য। ঠিক আছে, যে তার বোনকে পায় না, মানে সেই একটা মহিলাই এসেছে। মহিলা এসে বলছে যে আমার এরকম বোনকে পাওয়া যায় না, আজকে 12 বছর হয়ে গেছে, বোনকে পাওয়া যায় না। হুম। তো তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বলি, দেখো, যে কোনো কিছু রিড করার আগে ক্লায়েন্ট কি বলছে সেটা মন দিয়ে তোমাদের শুনতে হবে। যে ও কি বলছে, তবেই গিয়ে তুমি সেই এনার্জির সাথে কানেক্ট হতে পারবে। আগের থেকে যদি বেশি বুঝদার মানে গিরি করি, সেটা কিন্তু হবে না। বা অতিরিক্ত জেনে গেছি কিছু শুনবো না, বাস কাট ফাট চাপেল করে দিলাম, দেখে দিলাম, এটা হয় না। তোমাকে সেই ফ্রিকোয়েন্সি ধরতে গেলে সেই ক্লায়েন্ট কি সামারি বলছে, কি কর্ড তোমার কাছে ছেড়ে যাচ্ছে, এটা খুব শোনাটা খুব ইম্পর্টেন্ট। ওটা ম্যাটার করে তোমার রিডিং এর মধ্যে। ঠিক আছে, যার জন্য আমাকে প্রশ্নটা আর সে কি বলছে সেটা শোনা খুব জরুরি। তো আমাকে বলছে, আমি যে হ্যাঁ বলুন। তো উনি আমাকে বলছে যে এরকম 12 বছর হয়ে গেছে, আমি বোনকে খুঁজে পাই না। আমি কোথা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে কি হয়েছিল আমাকে একটু বলুন, তাহলে আমার রিড করতে সুবিধা হবে। তো উনি আমাকে বললো যে এরকম গুরুদ্বারাতে গেছিল তারা, যেটা বলে তাদের ভাষাতে পুজো দিতে, ঈশ্বরের উপাসনা করতে। তারা গেছিল, সেখান থেকে তার বোনকে আর বাড়ি আনতে পারেনি, বা বোন মিসিং। সে জানতে চাইছে যে তার বোন কি বেঁচে আছে না কি হয়েছিল। মানে উনি বেসিক্যালি আমার কাছে জানতে চেয়েছে যে কি হয়েছে, বোন কি বেঁচে আছে, বোন কি ভালো আছে, এটা জানতে চেয়েছে। আমি যে ওই ফ্রিকোয়েন্সিটার সাথে কানেক্ট করেছি, আমি পুরো ঘটনাটা দেখতে পেয়েছি কার্ডের মাধ্যমে। তো নিজের ইনটিউশনটাকে কাজে লাগাতে হবে, কার্ড কি সিম্বল দিচ্ছে সেটাকে বুঝতে হবে। তুরন্ত তোমার সাবকনসিয়াস মাইন্ড ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে, তুমি দেখতে শুরু করবে। এটা প্রচুর প্র্যাকটিসের পরে এটা স্টার্ট হতে শুরু করে। ঠিক আছে, তো আমি দেখলাম যে বাচ্চা মেয়েটি তখন আহ 13-14 বছর বয়স হবে। ঠিক আছে, বাচ্চা মেয়েটিকে, যেটা গুরুদুয়ারাতে যারা থাকে, কি বলে ওদেরকে, বলো, মাথায় আসছে না, যারা পণ্ডিত টাইপের থাকে ওখানে থাকে, মানে যারা ওই স্বর্ণ মন্দিরের আশেপাশে, মানে বড় বড় গুরুদ্বারাতে থাকে, ওই বাবা। শিখ শিখ পাঞ্জাবি বলে কি? এই ধরনের শিখ লোকগুলো তো, শিখ শিখ পাঞ্জাবি। হ্যাঁ, কি যেন একটা আমার মাথায় আসছে না, জানো তো, আমার মাথায় হ্যাঁ। আসছে না। ওদের কি একটা বলে, ঠিক আছে, মানে যেটা হুম থাকে আর কি, আমাদের যেরকম ঠাকুর মশাই বলো, হুম হুম। ওদের ওরকমই হ্যাঁ। একটা বিষয়, বাট ওই, তো ওখানে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে কিডন্যাপ, মানে বলতে পারো গুম করা হয়েছে, এবং ওদের গ্রন্থি রাত্রে বলে, অন্ধকারে। হ্যাঁ, গ্রন্থি বলে, গ্রন্থি গ্রন্থি। হ্যাঁ ওটাই। তো রাতের অন্ধকারে তাকে বেশ 5-6 জন মিলে রেপ করেছে, রেপ করে কি করেছে, জ্বালিয়ে দিয়েছে জ্যান্ত। এবং এটা চাপা পড়ে গেছে, এটা কেউ জানে না। তো আমি এটা দেখতে পেলাম পুরোটা স্পষ্ট কার্ডের মাধ্যমে, এবং আমি আমার থার্ড আইতে যা দেখার দেখে নিয়েছি। তো আমি ওনাকে বললাম এটাই যে ওর কথাটা তো বলতে পারবো না, আর সে নিতে পারবে না। কিছু কিছু অপ্রিয় সত্যি কথা হলেও সত্যি, সেটাকে অনেক সময় হয় সবাইকে বলা যায় না। তো আমি বললাম যে দেখুন, যে আপনার বোন আর নেই, ওর সোলের আপনি প্রে করুন সোলের জন্য, ও আর বেঁচে নেই। এটুকুনি বললাম। কি হয়েছিল কি বৃত্তান্ত আমি বলতে পারতাম, বাট নিজের বোন এত কষ্ট করে মারা গেছে বা এটা ওর কাম্য ছিল না, সেটাকে আমি বলতে পারিনি। তো এইটাই বললাম যে ইনটিউশন পাওয়ার। আর ইনটিউশন পাওয়ার তখনই বাড়ে যখন তুমি কার্ডের সাথে থাকতে থাকতে নিজের প্র্যাকটিসকে বাড়াচ্ছ, কার্ডের ভেতরে ডুবে গেছো।
ঠিক আছে? প্রত্যেকটা সিম্বলকে কনজিউম করতে শুরু করেছো, তখন মেডিটেশন করতে করতে না তুমি দেখতে থাকবে যে তোমার সিম্বলগুলো চলতে শুরু করেছে। প্রত্যেকটা কার্ড জীবন্ত, যেরম সিম্বল আছে না সেটা অ্যাক্টিভলি ঘুরছে, কাজ হচ্ছে, ইয়াজে যন্ত্রার মতো কাজ করবে। ঠিক আছে? তো এত কিছু বেনিফিট আছে আমাদের। দেখো, রাইডার ওয়েট যেটা বলছিলাম, সব থেকে ইজিয়েস্ট কার্ড ডেক বলা চলে, যেটা আমরা কি খুব ইজিলি শিখতে পারি, আর খুব ইজিলি শিখতে পারি, ইজিলি শিখে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। এখন যারা মনে করবে যে ট্যারো রিডার হওয়া খুব কঠিন, খুব কঠিন, কি করে রিডিং আসে, তাদের হয়ে গেছে, তাদের জীবনেও রিডিং আসবে না। এত ভেবেচিন্তে ট্যারো রিড হয় না, একদম হয় না। তুমি বাস এটুকুনি মনে করো যে আমি কার্ড আমার জন্য ম্যাজিক্যাল একটা কার্ড, আমি রিড করতে পারবো, 100% দিতে পারবো, যা বলবো সেটা মিলে যাবে, আমি এত ভেবেচিন্তে রিড করবো না। কিংবা দিদি ক্লাসে নিয়েছিল এইটার মিনিং এটা হতে পারে, ওটার মিনিং ওটা হতে পারে, ওইটাই মাথার মধ্যে আমার মনে করতে হবে, তারপর আমি কার্ড দেখবো, তাহলে হবে না। আমি পুরোটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাদের একটা বেসিক আইডিয়া, তোমাদের আরো বেশি করে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। বাট ওইগুলোকেই মাথার মধ্যে একদম নিয়ে সবসময় মনে করতে হবে। তুমি যদি সেগুলো মনে করো না, তোমার মধ্যে ইনটিউশন পাওয়ারটা আসবে না, রিড করতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? তো তখন তুমি কি পরিষ্কার করে তোমার এমনিতেই, আমি যখন ক্লাস নেব না, তোমার মাথার মধ্যে গেঁথে যাবে যে এটার মানে এটা, এটা 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 হয়েছিল, ওটা 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 হতে পারে। আর তখন যখন তুমি কার্ডের সাথে ওয়ার্ক করতে শুরু করে দেবে, একসাথে 5টা কার্ড, একসাথে 3টে কার্ড, একসাথে 7টা কার্ড, তখন তুমি দেখবে যে তোমার মধ্যে এমনিতেই বিষয়টা গ্রো করতে শুরু করে দিয়েছে। কার্ডের কম্বিনেশন, ইনটিউশন পাওয়ার, প্রেডিক্ট করার বিষয়টা। আর ইনটিউশন পাওয়ার, ইনটিউশন না ভেবে চিন্তে হয় না। ওই যে আমি তার সামারিটা শুনলাম, সেটা শুনে এটা হতে পারে, এই কার্ডে এটা হতে পারে, ইনটিউশনের হতে পারের কোনো জায়গা নেই। ঠিক আছে? ইনটিউশন কি হঠাৎ করে ক্লিক হয় মাথার মধ্যে, তোমার এত লজিক্যাল মাইন্ড তখন তুমি খাটাবে না, তোমাকে যেই ইনটিউশনটা দেওয়া হয়েছে ওটা দেখে তুমি সেটাই বলবে। কিন্তু তোমার এনার্জিটা পরিষ্কার করে বসাটা খুব জরুরি, কারোর সাথে ঝামেলাঝাটি না করে, কাউকে নিজের এনার্জি খারাপ না করে, নিজেকে অসুস্থ না করে। ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে এডওয়ার্ড ওয়েথ, 1857 সাল থেকে 1942 সালের মধ্যে এই রাইডার ওয়েডের এই ডেকটা এনেছিল। এবং পামেলা কোলম্যান স্মিথ, ইনি সেই সময়কার একজন বিখ্যাত, বলতে পারো একজন আর্টিস্ট ছিলেন। ঠিক আছে? আমাদের এই দেশে যারা ছবি আঁকতে পারে তাদের কদর না হলেও, বিদেশে কিন্তু যারা ছবি আঁকতে পারে তাদের যথেষ্ট কদর আছে। হুম। তো এই যে এডউইন ওয়েথ, তিনি একজন ব্রিলিয়ান্ট অকাল্টিস্ট ছিল। ঠিক আছে? এডওয়ার্ড, এই অথর, একজন ব্রিলিয়ান্ট অকাল্টিস্ট ছিল। তার পুরো মানে জীবন দশাতে তিনি যা যা এক্সপিরিয়েন্স করেছে, তার যতটা ইনটিউশন পাওয়ার গ্রো করেছে, তিনি সবটা কাজে লাগিয়ে তিনি বহুদিন যাবৎ রিসার্চ করে ইনটিউশনের মাধ্যমে যেই যেই চিত্রগুলো পেয়েছে, সেরকম সেরকম ভাবে তিনি পামেলাকে বলে গেছে, আর পামেলা কি করেছে, সেইভাবে এক একটা ডেকের হুবহু ছবি উইথ কালার এঁকে গেছে প্রত্যেকটা ডেক। তো এরকম করে উঠে এসেছে কি 78টা ডেক, 78, 78 ডেক আবিষ্কার করেছে, তৈরি করেছে। ঠিক আছে? তো যার মধ্যে কি তার ছিল ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ট্যারো এবং তার ম্যাজিক্যাল সিম্বলিজম। এবং যেটা বলেছিলাম যে স্মিথও সেই সময় ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড
আর্টিস্ট ছিল। তো তারা দুজনে মিলে, ঠিক আছে, ভেরি ফেমাস অর্ডার অফ দ্য গোল্ডেন ডাউন, এটা কি একটা অর্গানাইজেশন ছিল, সেটার সাথে তারা যুক্ত ছিল। অর্গানাইজেশন যেটা আমরা এনজিও টাইপের দেখি, খুব বড়, এটা ভীষণ বড়, মানে ওয়ার্ল্ড ফেমাস ছিল, যেটা এখন আর এক্সিস্ট করে না। তো সেই সময়কারের, তো যেটা আর এখন এক্সিস্ট করে না সেই সময়ের। তো 13 ডেক হচ্ছে কি 78 ডেকস, এবং এইটার মধ্যে প্রচুর প্রচুর এনসিয়েন্ট কালচার সিম্বল রয়েছে, আমরা যখন ডেক নিয়ে কাজ করব তখন দেখতে পারবো। এবং 78 কার্ডসের মধ্যে মেজর আরকানা আর মাইনর আরকানা আছে। মেজর আরকানা, মাইনর আরকানা, মেজর আর মাইনর বুঝতেই পারছো, আরকানা মানে সিক্রেট, সিক্রেট কার্ড, প্রত্যেকটা সিক্রেট কার্ড এখানে, প্রত্যেকটা দেখো, মাইনর আরকানা, মেজর আরকানা, আরকানাই তো না, বেশি আর কম, সিক্রেট কার্ড। 78 কার্ডসটাই হচ্ছে সিক্রেট কার্ড। আমি যখন কারোর নাম করে কার্ড প্রেডিক্ট করব, এই আরকানা কার্ডগুলোর মাধ্যমে করব। তো সিক্রেট, তার লাইফের সিক্রেট যেই সত্যিটা বা এই প্রশ্ন রিলেটেড যেগুলো সত্যি বিষয় আছে, সেগুলো আমার চোখের সামনে পর্দা খুলতে থাকবে। তো 22টা মেজর আরকানা আছে এর মধ্যে, 22টা, 22, এবং বাকিটা 56 আছে মাইনর আরকানা, মাইনর আরকানা কার্ডস। তো মাইনর আরকানা কার্ডস আবার 14টা করে ইচ ভাগ করা আছে, 14টা করে, 4টে সেকশনে ভাগ করা আছে, 4টে সেকশনে। প্রথম, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সুইটে 14টা করে আছে, ঠিক আছে। তো তার মধ্যে কি আছে, তার মধ্যে আমাদের আছে 10 কার্ডস, মানে 10টা কার্ড, এবং তারপরে চলে আসছে বাকি, মানে 10 কার্ডসের পরে মিডিল কার্ডস, তারপরে আমাদের, মানে মিডিল কার্ডস বলে কিছু হয় না, 10 কার্ডসের পরে আমাদের আহ রাজা রানী সিপাই, আর মানে রাজা রানী রাজপুত্র আর সিপাই, এই 4টে চলে আসে, ঠিক আছে। এই কার্ড ভীষণ ইম্পর্টেন্ট, লাস্ট 4টে কার্ড ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ ভালো, এটা কার্ডে আসা মানে ভীষণ ভালো। যখন আমি কার্ড শেখাবো তখন বলে দেবো। প্রত্যেকটা 14টা সেক্টরের মধ্যে এই 4টে কার্ড থাকবেই, 10 কার্ডসের পরে 4টে কার্ড। এবার কি, প্রথম যে স্যুটটা আছে সেটা পেন্টাকেলস, প্রথম 14টা কার্ড পেন্টাকেলস, দেখবে পেন্টাকেলস এর মতো আঁকা আছে, আমি দেখাবো কার্ডের ছবি, আঁকা আছে পেন্টাকেলস এর মতো, সেটা হচ্ছে পেন্টাকেলস। পেন্টাকেলস মিন্স হচ্ছে আর্থ এলিমেন্টস, আর্থ এলিমেন্টস, ঠিক আছে। কাপস, এবার আমাকে বলো কাপস, কাপে করে আমরা কি খাই? চা। এই চা। এলিমেন্ট, জল। ওয়াটার আর এলিমেন্ট চাটা যেটাকে তাহলে, বলছে। হ্যাঁ, ওয়াটার এলিমেন্ট। হুম, তাহলে কাপটা হুম। কি, কি এলিমেন্টস হতে পারে? ওয়াটার এলিমেন্টস। ওয়াটার। রাইট, এলিমেন্ট। ওকে। তাহলে কি পেন্টাকেলস কেন আর্থ এলিমেন্ট বললাম, কেউ বলো, পেন্টাকেলস কেন আমি আর্থ এলিমেন্ট বললাম? কাপটা তো আমরা বুঝে গেলাম যে জল খাই বলে, চা খাই বলে, তরল পদার্থ বলে, এইটা ওটা কি ওই ম্যাটেরিয়াল লাইফের জিনিসগুলো আসছে বলে, যেমন টাকা পয়সা এইসবের জন্য কি আর্থ এলিমেন্ট বলা হচ্ছে, না কি জন্য? অবশ্যই, মানে এটা কি, মেটেরিয়ালিস্ট। টাকা ভাবছিলাম কিন্তু হুম, দেখো টাকা পয়সা সমস্ত কিছু কি মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালস্টিক, এবং সেটা আমাদের যথেষ্ট ভারী একটা স্টেটমেন্ট। পাহাড় পর্বত আর্থের সাথে যুক্ত থাকে, আমাদের নিচের লোয়ার লেভেলে যেটা থাকে না, সেটা হচ্ছে আমাদের কি বলবো, মেটেরিয়াল নিড, সেই জন্য এটাকে বলা হয় কি পেন্টাকেলস। হুম,
পেন্টাকলস মানেই আমাদের আর্থ এলিমেন্ট, আর আর্থ মানে সমস্ত মেটেরিয়াল, মানে সুযোগ সুবিধা, ভোগ, এগুলো। আচ্ছা, এবার আমাকে বলো ওয়ান্ডস। ওয়ান্ডস মানে এয়ার এয়ার ম্যাম পাওয়ার। এয়ার এয়ার এলিমেন্ট না, ম্যাজিক ফায়ার এলিমেন্ট, ফায়ার। ফায়ার ফায়ার। কেন? লাকড়ি না, কাঠেতে আগুন জ্বলে না? লাঠি। হ্যাঁ, ম্যাজিক স্টিক। সেই জন্য আমাদের কি করতে হয়, জ্বালানির কাজে লাগে। আচ্ছা, এমনিও যদি তুমি ধরো না, গাছ, ওয়ান্স তো গাছের থেকেই হয়, গাছের লাঠি। তবে ওয়ান্স মানে লাকড়ি, এখানে লাকড়ি নয়। প্রত্যেকটা ওয়ান্সে দেখবো যে তার জীবিত ঊর্জা আছে, ঠিক আছে? প্রত্যেকটা, কোনোটাই শুকনো ওয়ান্স নয়, ঠিক আছে? প্রত্যেকটা জীবিত ঊর্জা রয়েছে। তো এই ওয়ান্স যখন দাবানল লাগে না, যখন দাবানল হয়, তখন দেখবে গাছে গাছে ঘষা লেগে কি হয়, আমরা ছোটবেলা থেকে পড়েছি, আগুন জ্বলে আগুন উঠতো। জ্বলে। আগুন জ্বলে। তো সেটা কি ফায়ার এলিমেন্ট? যখন আমরা দেশলাই কাঠি জ্বালাই, তখনও তো সেই লাকড়ি ছোট ছোট, সেটাই কাজে লাগে, সেটা ছাড়া ফায়ার হয় না। তো এইটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। তারপর এটা কি, সোয়ার্ডস, এটাও মানে কি এটা আর্ট। এয়ার এলিমেন্ট, এটা বাতাসে চলে। বাতাসে চলে না। আমি এয়ার যখন ছুরিটা চালাই, অ্যাকচুয়ালি যেটা কি বলে, তলোয়ার, ছুরি নয়, ছুরি তো কেক কাটে, এটা হচ্ছে তলোয়ার। ছুরি বলছিলাম, তলোয়ার। তা আগে যখন যুদ্ধ যখন হতো, রাজা সিপাই, যুদ্ধ, কতটা বাকি? কতটা বাকি? কিছু বলছো আমাকে নমিতা দি? না না, না না। ওকে, ঘর কা মামলা, ওকে, সব ঘর ঘর কি কাহানি। চলো, সোয়ার্ড। সোয়ার্ড হচ্ছে তখনই আমরা দেখতাম না, যখন আমাদের তলোয়ার গিরি, মানে কি ওটাকে বলে, তলোয়ার বাজি, যখন তলোয়ার বাজি শেখাতো যুদ্ধবিদ্যাতে, মানে বিভিন্ন রকম শেফাইদের মনে করো, তারপরে হচ্ছে আহ, রানী, রাজা, রাজকুমারী, রাজকুমার, যে এটা শিখতো না, ওটা কম্পালসারি, এটা শিখতেই হতো আগেকার দিনে, ঠিক আছে? এমনি মানুষজনকেও শেখাতো। তো এই যে সেটা শেখাতো না, সেটা কিন্তু এই যে হাওয়ার উপরেই এরকম করে শেখাতো, সেটা একটা টেকনিক আছে, সেটা হাওয়ার উপরেই হতো পুরো প্র্যাকটিসটা। তো সেই জন্য বলা হয় এটাকে, সোয়ার্ডকে বলা হয় কি, এয়ার এলিমেন্ট, ঠিক আছে? তো এই চারটে সেক্টর আমরা বুঝতে পেরেছি যে কি কি এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে চলেছি, বোঝা গেছে? আর 22টা মেজর আরকানা মেন বিষয়কে আমাদের রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওইটা খুব ভালো করে শেখার বিষয় রয়েছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস। কিন্তু অনেকে মনে করে কি বলতো, যে আহ মেজর আরকানাটাই হয়তো ভালো করে শেখার বিষয় আছে, মাইনর আরকানাটা একটু কম শেখার বিষয় আছে। এখানে আমি বলে দিই, মাইনর আরকানাটা, মেজর আরকানাটা দেখে বোঝা যায়, ঠিক আছে, যে কি হতে পারে না হতে পারে, অনেক কিছু সিম্বল দেওয়া থাকে। কিন্তু মাইনর আরকানাটাতে কম সিম্বল দেওয়া থাকে, বুঝতে হয় বেশি। তো সেই জন্য প্রত্যেকটা কার্ড, 78 কার্ডস, প্রত্যেকটাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খুব ভালো করে শিখতে হবে। আমাদের এভরিডে কিন্তু 1 ঘন্টা করে ক্লাস থাকবে, ঠিক আছে? 1 ঘন্টা, বেশিক্ষণের ক্লাস থাকবে না, সো 1 ঘন্টা করে। ওই যে পরের পেজটা একটুখানি দাও, যেটা বলছিলে কার্ডের সৌমিতা, ব্যাপারে। তুমি এবার হেডফোনটা পাল্টে দিবে, মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ না হ্যাঁ, আমি তোমার কিছু কথা শুনতে পাচ্ছি শোনা না, যায় না। আর রামানন্দ হ্যাঁ, আমাকে ট্রান্সলেট করে বলবে আমি যদি না শুনতে পারি সৌমিতার কথা। তুমি যে আগে পরের পেজটাতে যাও, যেটা দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে। সৌমিতা, রামানন্দ কি বললো? হেডফোনটা একটু দূরে নিয়ে বলো, তাহলে আমাদের মানে কোশ্চেন যদি হয় আমাদেরও সুবিধা হয়, কোশ্চেনটা শুনলে, হ্যাঁ, অ্যান্সার পেলে আমাদের হ্যাঁ, সুবিধা বলছি হয়। তুমি পরের পেজটাতে যাও, যেটা দেখাচ্ছিলে আচ্ছা বলো, কিছুক্ষণ আগে। এবার আমি শুনছি হ্যাঁ, কান নিচু করে। ওই সেটা দেখো, 0 থেকে 1 and 2, ওটা কি লেখা রয়েছে ওটা বুঝলাম না, মানে কার্ডের পাশে 0 থেকে 1 বলতে ওখানে দেখো, জিরোটাকেও মানে এ করতে হবে, জিরো জিরো কার্ড থেকে আছে। কোনটা 21 বলো মানে তো, ওখানে এই যে 22টা এটা? কার্ড। পরের পেজ, পরে, হ্যাঁ 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 হ্যাঁ,
এটা মানে মানে কি, জিরো এই থেকে দেখো, 21 গুনলে তো 22টাই হবে। হ্যাঁ, জিরো সেটা বুঝতে থেকে পেরেছি। 0 নাম্বার কার্ড আছে একটা আলাদা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। রাইট? আর কি আছে, 21টা কার্ড আছে, 21টা টোটাল, 1 থেকে 21টা, তাহলে 0 আর 21 কত কটা হয়, কয়টা কার্ড হয়? 22 22। 22টা। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে। হুম 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 হুম, ঠিক আছে। আরে জিরো যাক, কার্ড আমার মানেই ভালো তো লাগছে। বিগিনিং কার্ড। যখন কার্ড হচ্ছে কি যে শুরু করবে তখনই বুঝতে পারবে যে জিরো কার্ডটা কি। আচ্ছা, আমার ভালো লাগছে যে আহ, কি বলবো, প্রশ্ন নোটিস আসছে করছে সৌমিতা, ঠিক একদম। আছে, সেটা একটা আমার ভালো লাগছে। দেখো, আহ প্রাচীনকালে মানুষজন, প্রচুর মানুষজন, যারা অনেক আগের কথা বলছি না, তখন কি বেশিরভাগ মানুষ পড়তেন না, লিখতেও পারতো না, তাই না? তো লেখাপড়া আগের সময়ে চলে যাও, লেখাপড়া আবিষ্কার হওয়ার আগের সময়ে চলে যাও। তো তারা কি বিভিন্ন রকম তথ্য বোঝানোর জন্য শব্দের পরিবর্তে তারা কি করতো, যারা পড়াশোনা নাও জানতো, তারা বিভিন্ন রকম গাছে, ধরো এই রাস্তা থেকে এই রাস্তাতে যেতে হবে, ওই রাস্তা থেকে ওই বন থেকে ওই রাস্তাতে যেতে হবে, গাছে গাছে সিম্বল আঁকতো, এরকম তীর চিহ্ন দিয়ে, ক্রস দিয়ে, এখানে যাওয়া যাবে না, এটা করতো বিভিন্ন রকম ভাবে। এইভাবে তাদের শুরু হয়েছিল যে সিম্বলের প্রচলন। তো সেটাতে না মানুষের মধ্যে ওয়ার্ক করতেও শুরু করেছিল, মানুষজন দেখে বুঝতেও শুরু করেছিল যে মানুষের উপকার হচ্ছিল আলটিমেটলি। তো তারা কি করতো, এই প্রচলনটা আরো আরো অনেক বেশি করে বাড়িয়ে দিল, এবং বিভিন্ন রকমের সিম্বলের উদ্ভাবন হতে লাগলো। তারা শব্দ এত বেশি ব্যবহার করতে, তখন আর সিম্বল বেশি ব্যবহার। তো বিভিন্ন রকম সিম্বল গুলো এক একটা অঞ্চলে এক এক রকম ভাষাতে যারা কথা বলতো, সেই ভাষাকে ভিত্তি করে, সেই সংস্কৃতিকে ভিত্তি করে, সেই রহস্যময় সমস্ত কিছু সিম্বল দিয়ে তারা বিভিন্ন রকমের কার্ডস প্রচলন শুরু করেছিল। তো এই সিম্বলগুলো হচ্ছে আমাদের গোপন জ্ঞান বলতে পারো। প্রত্যেকটা সিম্বল, প্রত্যেকটা অকাল্ট সায়েন্স যেটাকে বলি, অকাল্ট সায়েন্স, অকাল্ট সায়েন্স মানে কি, গুপ্তবিদ্যা। প্রত্যেকটা আমাদের অকাল্ট সায়েন্স কি, আমাদের গভীর জ্ঞান, গোপন জ্ঞান, ঠিক আছে, যেটা কি একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম পর্যন্ত চলে যাচ্ছে, আরো বেশি করে আপগ্রেড হচ্ছে। আগে মানুষ যেভাবে জানতো, এখন কি তার থেকে অনেক বেশি সুন্দরভাবে জানতে শুরু করেছে। এখন সাধনার ডেফিনেশনও চেঞ্জ হয়েছে, আগের মতো নেই, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। এখন উইচ ক্রাফটও কি হয়েছে, মডার্ন উইচ ক্রাফট বলে এসেছে না, মডার্ন, সমস্ত কিছু মডার্ন হচ্ছে। এখন এতটাই আবার মডার্ন হওয়া উচিত, বাট সবকিছু তো মডার্ন বিষয় দিয়ে হয় না। এখন আবার কি করেছে মানুষ, বহু রকম ট্যারো কার্ড আবিষ্কার করে ফেলেছে, যেটা বেস, যেটা, যেই সিম্বলটা এসেছে এনসিয়েন্ট আমল থেকে, সেটাকে চেঞ্জ করে দিলে তো আমার পুরো মিনিংই চেঞ্জ হয়ে গেল। আমার ভীষণই রাগ হয় অন্য অন্য রকম ট্যারো দেখলে। অনেকে আমি আজকাল দেখেছি না, ট্যারোর মধ্যে এরকম লেখা থাকে যে এরকম গাড়ি বাড়ি, আমি দেখছিলাম, আমার একটা স্টুডেন্টেরই দেখছিলাম। কেন করব আমি? আমার যদি এটাই করার হয় তাহলে আমি ট্যারো কেন শিখবো? আমি ওই কার্ডই কিনে রাখবো, তলায় লেখা আছে 1 বছর, তলায় লেখা আছে কি এটা মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে। কি বোকা বোকা তোমাদের মনে হয় যে এটা দেখে বললে সেটা মিলবে? তাহলে তো আমি এরকম একটা কার্ড ফার্ড একটা কিনে আমি আমার মতো করে লিখে রাখতাম, তারপর সেটা না বলে এরকম ভাবে পাতিয়ে দিতাম, লোকে যেটা তুলে আনতো, বাস সেটাই হতো। এটা হয় না। এই যে কার্ডটা যে আমরা শিখছি না, এটাও সাধনার ফল, এটাও অথরের সাধনার ফল, ঠিক আছে? তো অকাল্টিস্ট তো সবাই হতে পারে না, হুম, অকাল্টিস্ট তো সবাই হতে পারে না, আবার হিলারও সবাই হতে পারে না। অকাল্ট সবার জন্য নয়। তোমায় যদি ট্যারো চায় না, তোমাকে ভরিয়ে দিতে পারে,
আবার যদি তুমি যদি 13 থেকে দূরে দূরে যাও, 13 কঠিন, 13 দূর ভাল লাগছে না, দুদিন করলাম, 13 তোমার থেকে দূরে দূরে ভাগতে থাকবে। বেসিক্যালি 13 আমাকে প্রচুর কিছু দিয়েছে। আমি যখন 13 শিখতে গেছিলাম, তোমরা তো খুব উৎসাহের সাথে এসেছো, আমাকে জোর করে রেকি মাস্টার আবির রয় শিখিয়েছিল জোর করে। ঠিক আছে, প্রথম দিনের ক্লাস আমরা একটু ইন্ট্রোডাকশন পার্ট পড়েছি, পরের দিন থেকে স্টার্ট করব আমরা কার্ড, দেন সেই জন্য কথা বলেছি। আমাকে জোর করে শিখিয়েছিল, এবং আমি যেখান থেকে শিখেছি সেখানে বাঙালি কিছু নেই, সব ইংলিশ। ঠিক আছে, এবং বাঙালি কেউ ছিলই না। আজ থেকে বহু বছর আগের কথা বলছি। আমার নিজের স্পিরিচুয়াল জার্নি হয়েছে আমার 15 বছর বয়স থেকে। আমার 15 বছর বয়স থেকে, ঠিক আছে, সব থেকে কম বয়স থেকে আমার স্পিরিচুয়াল জার্নি শুরু। তো আমি বহুত মানে ভয়ে ছিলাম যে আমি ওখানে যদি আমার কিছু ডাউট থাকে আমি তো ক্লিয়ার বলতে পারবো না টিচারকে, বা আমি যে শিখতে যাচ্ছি মানে একটা কি বলবো, মানে একটা কি হয় না যে হলে হলো, না হলে না হবে, টাকাটা এমনি দিয়ে দিলাম টিচারকে, হবে বলে তো আমার মনে হয় না, মানে এরকম আমি একটা ধারণা নিয়ে 13 শিখতে গেছিলাম। এবং কিছুতেই শিখবো না, রোজ কান্না করতাম যে আমি শিখবো না, শিখবো না। আর আমাকে আবির বলে দিত না, শিখতে হবে, আর ওই টিচারের থেকেই তোমাকে শিখতে হবে। ঠিক আছে, আমাকে অনেক ভিডিও পাঠিয়েছে তার, তার সাথে কথা বলেছে। অন্য ভাষাতে কথা বলতে হয় বলে ভয়তে আমি ফোন কেটে দিতাম। হ্যাঁ, আবিরকে মেয়ে গলাতে কথা বলাতাম যে তুমি কথা বলো আমার হয়ে। মানে লেভেলটা আমার এরকম ছিল, যার জন্য 13 কি দিতে পারে আমি তোমাদের সেটা মানে ফর ইন্সপিরেশন। এবার আমার যদি কিছু দরকারও হতো যে না স্যার আজকে আপনি এই ক্লাসটা করাবেন না, সেটাও আমি বলতাম না। ঠিক আছে, তার আগে 1 ঘন্টা ঝামেলা হয়ে যেত যে আবির বলতো না তোমাকে আজকে কল করতে হবে, তোমাকেই কথা বলতে লাগবে, আমি মেয়ে গলায় কথা বলবো না। ঠিক আছে, কিন্তু না, আহ, মানে অনেক ঠাকুরের নাম জপ টপ করে আমি কথা বলতাম, মানে তখনও গলার মধ্যে ভয় আছে আমার, কথা বলছি স্যারের সাথে আমতা আমতা করে, মানে একটা কথা 50 বার ঢেকুর তুলে আমি জিজ্ঞেস করছি। মানে এখান থেকে আমার 13 শুরু। আমি বলে 13 দিয়ে কি করব, আমি হবে না 13 আমার। ঠিক আছে, এবং বিলিভ মি যতদিন আমি ক্লাস করেছি একটা ক্লাস আমার মাথায় ঢোকেনি, নট অনলি সিঙ্গেল ওয়ার্ড আমার মাথাতে ঢোকেনি, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমি নোটস ভিডিও সবকিছু পেয়ে গেলাম, এবং এমন জায়গা যে তোমাদের সাথে আমি 24 ঘন্টা আছি, আফটার ক্লাসও আছি, সারা জীবনের জন্য আছি। কিন্তু সেই টিচারকে আমি কোথায় পাবো? না, এতটাও ভাগ্য ভালো না। ঠিক আছে, একবার যা শিখেছো শিখেছো, এবার যাও। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ওখানে আমি কারোর সাথে ডিসকাসও করতে পারবো না, কারণ আমার কমিউনিটির লোকজন নয়। প্রত্যেকে মানে এক এক রকম ধারণাতে নিয়ে থাকে। হ্যাঁ, তো তখন আমি উম, যখন ক্লাস শেষ হয়ে গেল, আমি যখন মন দিয়ে বসেছি, মানে এটা আমার প্রত্যেকটা ক্লাসেই হয়ে থাকে, বাট আমার ক্লাসে এটা হয়নি, কারণ আমি যেভাবে বোঝাই বা যেভাবে তোমাদের পেছনে লেগে পড়ে থাকি, এভাবে আমার পেলে তো আমার সার্থক হয়ে যেত। ঠিক আছে, যাই হোক। তো আমি নিজে যেখানে কিছু ভাবিনি সেখানে তোমরা এতটা আশা করে এসেছো, আমি আশা করে যাইনি, তো আমি অনেক কিছু পেয়েছি। তো সেখান আমি কি করলাম, ক্লাস শেষ হয়ে গেছে, আমার মনে আছে তিনটে চারটে কার্ডের ক্লাস করায়ও নি আমাকে। হ্যাঁ, মানে কাউকেই করায়নি। আর ওই সমস্ত টিচারকে তুমি কিছু বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো পরে আমি বললাম যে না, এরকম আমার তো ক্লাস হয়নি, আপনি ক্লাসটা করাবেন? বলছে হ্যাঁ করিয়ে দেবো। তারপর আর কিছু করায়নি, আমার আর কিছু বলারও নেই। আর আমি বেশি কাউকে না কিছু বলতে পারি না, সেটা টিচারই হোক আর যে কিছু হোক না কেন। তো আমি কি করলাম, এবার যে দেখি এবার কি ক্লাস করিয়েছে, এবার মন দিয়ে দেখি। এবার আমি শুরু করলাম সেটা কার্ড নিয়ে ভিডিও শোনা, রিসার্চ, নিজে লেখা, নিজের ইনটিউশন পাওয়ার, মেডিটেশন, কার্ডকে সাথে করে নিয়ে রাখতাম, কার্ডের সাথে কথা বলতাম, এরকম করতে করতে নিজে যে রিসার্চ পেপারটা তৈরি করেছিলাম না, আমার যেদিন লেখা শেষ হলো, আমার আর কোনোদিনও নোটও দেখতে হয়নি। আমি যেটা লিখেছি সেটা আমাকে দেখতেও হয়নি, আমার স্যারের কোনো ক্লাস শুনতেও হয়নি। তবে আমি সময় নিয়েছিলাম, লম্বা একটা সময়, মানে নিজেই ক্লাস করেছি, ভাবো, নিজের মধ্যে নিজে ক্লাস করেছি।
এবার যখন আমার শেখা হয়ে গেছে, আমার মনে হচ্ছে না আমি তৈরি, ঠিক আছে, তখন আমি উম, তখন আবির খুব এক্সাইটেড, আবির বলছে না আমার প্রশ্ন করো। মানে আমার, মানে আর 10টা 100টা কোনো ক্লাসমেটের দরকারই নেই, একটা আবির রয় কাফি। মানে 500টা প্রশ্ন 1 ঘন্টাতে করার জন্য, দুনিয়ার প্রশ্ন সারাদিন ধরে আমাকে করছে, সারাদিন ধরে, ঠিক আছে, এটা এটা সেটা। আবার ওর বন্ধু বান্ধবকে নিয়ে আসতো, ঠিক আছে, যে এরকম রিডিং করে দেওয়ার জন্য, রিডিং। এবার আমি প্রথম প্রথম রিডিং করছি, আমার কোনো আইডিয়া নেই যে এত সুন্দর করে আমি রিডিং করতে পারি, মানে সেই জিনিসটা তখন আমার মধ্যে গ্রো করেনি, সবে শিখেছি। তো আমি রিডিং করে দিয়েছি যে এটা রিডিং এসেছে, বাস যেরম যেরম করে টিচার বলেছে ওভাবে, বা আমার ভেতর থেকে যেভাবে এসেছে আমি করেছি। করার পরে 2 দিন বাদে সে এসেছে, এসে বলছে এটা এটাই হয়েছে দিদি, তুমি এটা যেটা বলেছো এটা এটাই হয়েছে, তুমি যেটা যেটা আন্দাজ করেছো এটাই হয়েছে, তুমি যেটা করতে বলেছো আমি সেটাই করেছি, ওটাই হয়েছে। তো এইটা প্রথমে শোনার পরে, মানে দেখো আবিরের থেকে যা শুনেছি শুনেছি, বাট বাইরের লোকের থেকে যখন আমি ফিডব্যাক পাওয়া শুরু করলাম, তখন যে আনন্দটা আমার লাগতে শুরু করলো, আমি এরকম, তখন তারপরে কি করলাম, টাইম প্রেডিকশন দিতে স্টার্ট করলাম। তো আমি একজনকে এরকম ভাবে রিডিং করে দিয়ে বললাম, মানে প্রথম খুব নর্মাল রিডিং গুলোর কথাই বলছি, যেরকম 3 মাস বাদে তোমার হাজবেন্ডের প্রমোশন হবে, এই ডেটেই হবে, আর এই 3 মাসেই হবে। তো আমাকে 4 মাস বাদে এসে বলছে যে কোয়েল এটাই হয়েছে। তো আমি বলছি, তাই আমার রিডিং এত ভালো, ঠিক আছে, তাহলে এবার আমাকে আহ উচিত অ্যাপ্লাই করে দেওয়া উচিত, আমাকে কোনো একটা সেক্টরে থাকতে হবে যেখানে আমি প্রচুর ক্লায়েন্ট পাবো, ঠিক আছে, এইটাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমার একটা ভালো প্ল্যাটফর্মের দরকার আছে। তো সেইখান থেকে আমি 10 lakhs ক্লায়েন্টের প্রেডিকশন দিয়েছি। তো এটা ছোট অল্প দিনের বিষয় নয়, তবে সেটাতে গিয়ে যেই এক্সপিরিয়েন্সটা আজকের ডেটে দাঁড়িয়ে আমি রয়েছি, প্রচুর রিকোয়েস্টে আমি তখন শুরু করলাম, শেখাতে শুরু করলাম, ঠিক আছে, এবং তারপরে শেখানোর পরে শুরু হলো স্টুডেন্টদের ফিডব্যাক। তো আমি এটাই বলবো যে আগে থেকে কেউ কোনো কিছু ভেবো না, অতিরিক্ত ভেবো না, তোমাদের জন্য কি ইউনিভার্স ঠিক করে রেখেছে সেটা ইউনিভার্সের ওপর ছাড়ো, ঠিক আছে, কারণ আমি কিছু এক্সপেক্ট করিনি বলে আমি এত কিছু পেয়েছি, আমি সব ছেড়েই দিয়েছিলাম। হুম। তো তোমরা ছাড়ো, নিজেকে অ্যাকসেপ্ট করো, এগিয়ে যাও, ঠিক যেভাবে যেভাবে বলবো, যেভাবে যেভাবে আমি গাইড করব, সেভাবে এগিয়ে যাও, ঠিক আছে। তো আমি এটাই বলবো, যদি চায় প্রচুর কিছু ভরিয়ে দিতে পারে। আর আমি আমার লাইফের সাকসেসটাও যেরকম ভাবে শেয়ার করি, আমি যখন জিরো ছিলাম আমি সেই গল্পটাও সবার কাছে শেয়ার করি। অনেক টিচারই আছে এখন দাঁড়িয়ে, তারা নিজেকে একটা অনেক হনুমান মনে করে, অনেক কিছু বলতে চায় না। দেখো প্রথমে জিরোই থাকে সবাই, কেউ হিরো হয় না, আমরা কার্ডও শুরু করবো জিরো থেকে, ঠিক আছে। তো জিরো থেকেই শুরু হয় সবকিছু। তো তোমরা সবাই জিরো আছো, তোমরাও সবাই হিরো হয়ে উঠবে। তো এই ব্লেসিংসটা আমার সবার সাথেই আছে, প্রত্যেকের সাথে যারা এখানে আছো। আর আমি ক্লাসটা করাই খুব নিজের মন থেকে ভীষণ ভালোবেসে। তো আমার ক্লাসের মধ্যে এরকম কোনো রুলস রেগুলেশন থাকে না, ঠিক আছে, খুব নিজের মনে করে, নিজের ফ্যামিলির মধ্যে চলে এসো এরকম মনে করে ক্লাস করো। যার যখন যেটা বলতে ইচ্ছে করবে সেটা জিজ্ঞেস করো, বলো, এটার জন্য কিছু ভাবতে হবে না। সেটা আমি জিজ্ঞেস করবো যে দিদি কি মনে করবে, না একদমই না। কারণ আমি সব জায়গাতে ক্লাস করতে গিয়ে আমার যেটা হয়েছিল না, আমার মনের মধ্যে অনেক জিজ্ঞাসা, কথা বলতে ইচ্ছে করছে টিচারের সাথে, সেটা আমি পাইনি। তো আমার সেখানে গিয়ে কোথাও কোথাও মনে হয়েছে যে আমি যখন যদি কখনো শেখাই বা যেটাই হবে, অ্যাটলিস্ট এটা করব না, ঠিক আছে, যতটা আমি পারবো নিজেকে, মানে যতক্ষণ আমি অ্যাভেলেবেল আছি আমি গাইড করে দেব। তো সবাই যারা যারা কাজ করছে নিয়ে ভীষণ ভালো কাজ করছে, ভীষণ তারা কি আজকাল ফেমাসও হয়ে গেছে, আমি কারোর নাম বলবো না। এটা বলা মানে নিজের প্রমোশন করা, একদমই না, এটাতে আমি বিশ্বাস করি না। যারা আমাকে ভালোবেসে আসবে
তারা আমাকেই দেখে আসবে, আমার স্টুডেন্টকে দেখে নয়। আর ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ তো সবসময় বলছো তুমি। ভালো কাজ করো, তাহলে আমাকে আর থ্যাংক ইউ বলতে হবে না। তো এটাই, অনেকে আছে এখন ফেমাস হয়ে গেছে, মিলিয়ন্সের ওপর ভিউজ যাচ্ছে ট্যারো দিয়ে। ঠিক আছে, আমি নিজেকে বেশি সোশ্যাল করি না, কারণ আমি করতে পারি না। তুমি আমার পেজে গিয়ে দেখবে যে আমার খুব একটা ভিডিও নেই। সবসময় বলি না করবো, আসবো সবার সামনে, সেটা হয়ে ওঠে না। কেন জানি না, কবে হয়ে উঠবে সেটাও জানি না। ওই যে আমি কিছু আশা না করেই সামনে আসি, ওই জন্য এতটা পাই। কোথা থেকে, গর্ত থেকে লোকজন আমাকে খুঁজে বের করে আনে, দি- তখন আমি দিদি, শেখাই। তুমি যাই বলেছো, ভালো কাজ করো, থ্যাংক ইউ বলা লাগবে না। ওর মানে ইয়ে চেঞ্জ হয়ে গেছে, কস্তুরীর। ওয়েলকাম, তোমরা বুঝতে পারলে এটা সব থেকে বড় সার্থকতা আমার। তো আজকে এটুকুনি ক্লাস থাকবে, এইটুকুনি কথা বলা, ইন্ট্রোডাকশন খুব দরকার। কারণ স্টুডেন্টের সাথে টিচারের সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করলেই ক্লাস করাতে এবং তার জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হয়। তোমাদের ওয়েবিনারে আমি কিছুই বলতে পারিনি, কারণ সেখানে যারা যারা ছিল প্রত্যেকের ভিডিও অন ছিল এবং আমার এনার্জি অফ হয়ে গেছিল। আমি কিছুই বলতে পারিনি, বা বলতে পারো যে ইচ্ছে করেনি। প্রথমত নিজেকে প্রমোশন করি না, সেকেন্ডে দেখলাম যে কারোর কোনো জিজ্ঞাসাই নেই, মানে কারোর কোনো প্রশ্ন নেই, কি ভিডিওতে আসতে পর্যন্ত তাদের প্রবলেম। ঠিক আছে, জয়েন করেছে বাট আসতেও তাদের সমস্যা। তো সেখানে আমি আর কিছু করতে পারলাম না, অনেক কিছু ভেবে বসেছিলাম, হয়নি। তো ঠিক আছে, যাদের যাদের নিয়ে ক্লাস স্টার্ট করছি তাদের নিয়ে বলবো, প্রবলেম নেই। আই হোপ তোমরা আজকে যেটুকুনি ক্লাস করেছো বুঝতে পেরেছো। কারোর কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারো এখন, বলো। নেই? আচ্ছা, নূপুর দি। হ্যাঁ, আমি তো তখন তোমাকে ডাকলাম, তো তখন তারপরে ভাবলাম যে হ্যাঁ তুমি তো বলছো পরে প্রশ্ন নিবা। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কার্ড নিয়ে তুমি বললা, ওই আহ, এখন যে কার্ডগুলো, নতুন যে কার্ডগুলো বেরিয়েছে, তো এখন তো প্রচুর রকমের কার্ড দেখছি। হুম। পিছনে মহাদেবের ছবি, পিছনে মা কালীর ছবি, বড় বড় কার্ড, সবকিছু ওগুলো লেখাই কিচ্ছু থাকে। দরকার হয় না, ওগুলো একদম ওগুলো বেসলেস। হ্যাঁ, ওগুলোতে গুলি মারো, দিদি লিংক দিয়ে দিবে। অত চাপ নিচ্ছ কেন? দিদিকে মানে বলে দিবে, দিদি না বাবা, অ্যাডমিন চাপ করে পাঠাবে। নিচ্ছি না। ও চোখ বুজে কার্ডের বসে কথা থাকো। উঠলো তাই ভাবলাম যে কথাটা একটু শেয়ার করি, যে এগুলো কি কোনো কোর্সের মধ্যে পড়ে নাকি এগুলো আলাদাই, মানে ইচ্ছা মতো আর কি এগুলো সবাই কোনো বের করে কোর্সের নিয়েছে মধ্যে এরকম পড়ে না, কিছু এগুলোর একটা। সাথে গাইড বুক পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যখন ইনটিউশন না, পাওয়ার বাড়বে, দরকার নেই কার্ড এখানে। দেখে এমনিতেও তোমাদের সেটাই। ইনটিউশন পাওয়ার চলে আসবে। তোমরা প্রো হয়ে যাবে, বোঝাতে পারলাম? হুম হুম তো যারা এইসব কার্ড শেখাচ্ছে তারা হুম। পয়সা ইনকাম করার ধান্দা। এক অ্যাঞ্জেল কার্ড যেটা আছে সেটা শিখতে পারো, কারণ সত্যি কথা বলছি, খুব মহাদেব গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্স দেয়। গাইডেন্স দারুণ। ঠিক আছে, মহাদেব এসে গাইডেন্স দেয় না, এত সময় নেই। যার জন্য অ্যাঞ্জেলদের ক্রিয়েট করা হয়েছে, অ্যাঞ্জেল কার্ড হয়, সেটা খুবই সুন্দরভাবে মেলে। যাদের জন্য কি দেবদূত তৈরি করা হয়েছে, দেবতা এসে কিছু বলে না। ওটা এখন হয়ে গেছে বিজনেস। গণেশ কার্ড আছে, দুর্গা আছে, হুম সীতা কার্ড আছে, হুম হুম সাই সাই হুম। সাই বাবা কালী কার্ড আছে, আছে। মা কালী গাইডেন্স সাই হয়। বাবার কার্ড আছে। সাই বাবার কার্ড আছে, হুম। দেখেছি আরে সাই অন্য বাবারটা কার্ড দেখেছি। ছাড়ো, এখন এখন আর রাইডারও সব এটা ডিটেলসে থাকবে লেখা থাকে, ওসব। এত বড় বড় কার্ড গুলো হয়। হুম। এগুলো দেখেছি। আকাশিক কার্ডটা খুব বড় হয়, আকাশিক কার্ডটা তোমাদের দেখাচ্ছি, এটা খুব অ্যাডভান্স লেভেলে। আমি হ্যাঁ, দেখাও একটু। না, এই খালি বছরে আমাকে আসবে দেখাবে, কিনা আমি তোমাকে জানি কাউকে না। দেখাবে না। হ্যাঁ, তবে সামনের বছরে আসতে পারে, বা কিংবা এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। হ্যাঁ, কারণ এত কোর্স তো, মানে আকাশিক কার্ড। আকাশিক আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এই কার্ড মানে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কার্ড, দেখতে পাচ্ছ? তুমি ফরচুনার কোর্স আনবে এরপরে? হ্যাঁ, হ্যাঁ। আনবো আনবো। বাহ, দারুণ তো। হুম। ফরচুনা আসবে। ফরচুনা বিজনেসে হেল্প করতে খুব সাহায্য করে, ভীষণ। ফরচুন আমাদের অ্যাবান্ডেন্স, লাক,
বাড়াতে খুব সাহায্য করে। দিদি দিদি কার্ড খুলেছো যখন, তাহলে আমার গাইডেন্সটা দিয়ে দাও। কার্ড রেখে দিয়েছি, কার্ড এখন ওই মানে আকাশিক কার্ড চার্জ করা নেই, চার্জ ছাড়া তো আমি দেবো না, চার্জ করে তারপর ডেফিনেটলি দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো তোমাদের একদম। সবাইকে একদিন করে আমি আকাশিক রিডিং করে দেবো, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট। গুড গুড নাইট। নাইট ম্যাম। কালকে 9টা, আচ্ছা আমি একটু বলে দিই, কালকে 9টা থেকেই ক্লাস থাকবে। বুধবারে তোমাদের ক্লাস থাকবে না, বুধবার মানে সরস্বতী পুজোর আগের দিন আর সরস্বতী পুজোর দিন, ঠিক আছে। তারপরে থেকে ক্লাস থাকবে, কিছু কিছু দিন কি বন্ধ গেলেও আমি শনি রবিবার তখন ক্লাস করিয়ে দেবো, ওকে। খুব একটা বন্ধ দেওয়ার চেষ্টা করব না, বাট হতে পারে, এটাই। আর কীর্তি ক্যামেরা সবসময় চালু রেখে ক্লাস করবে। ওকে বাচ্চা বাচ্চা ভাবে বলে ওই জন্য ক্যামেরা অফ রাখে লজ্জায়। বলছি তুমি কি লিওপেট্রাও শেখাও? হ্যাঁ, লিওপেট্রা, হেকাটে ক্লিওপেট্রা এগুলো আসবে। এগুলো হেকাটে এগুলো শেখাও? হ্যাঁ অবশ্যই শেখাই। মাস্টার শেখাতে মার্লিনও ক্লাস দিদি আনবে, চলছে। হ্যাঁ। কি জানো তো, আমি একটা কথা দিদি বলি, আমার মাস্টার নিজের মার্লিনও মধ্যে না, আনবে। ক্লিওপেট্রা দেখো গাইডেন্স আসলো, আমি নিজে বলেছি ক্লিওপেট্রা আসবে, আর এখানে নমিতা দি আমাকে বলছে। আহ আমি তাহলে একটু বলেই যাই ক্লিওপেট্রার ব্যাপারে। ক্লিওপেট্রা হ্যাঁ, মানে এনি উইশ ফুলফিলমেন্ট করার জন্যে, বিশেষ করে বলতে পারো তোমার স্কিন, তোমার হেয়ার, তোমার আশেপাশে গেলে ফ্রেগ্রেন্স, আর তোমার প্রতি মানুষজনের এতটাই অ্যাট্রাকশন হবে যে বুঝতে পারবে, ঠিক আছে, তোমার সবকিছু চেঞ্জ হতে শুরু করবে। এবং ক্লিওপেট্রা দিয়ে না নিজের জ লাইন থেকে শুরু করে সবকিছু ম্যানিফেস্ট করতে পারো, বিলিভ মি। আর ম্যাজিক, ক্লিওপ্যাট্রার সাথে কাজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। অনেকের ভুল ধারণা থেকে যে ক্লিওপ্যাট্রা একটা স্পিরিট, না, ক্লিওপ্যাট্রা হচ্ছে গডেস আইসিস, আইসিসের ডেমি ডেমি গডেস, ডেমিগড যেটাকে বলে, যে তার মানুষ কন্যা। এবং তাকে ইজিপ্টে মানে গডেস রূপে পুজো করা হতো। এই যে বললাম যে ইজিপশিয়ানের যারা গড গডেস, যারা কি বলে রানী রাজা থাকতো, তাদের গড গডেস হিসেবে পুজো করা হতো, মানা হতো। তো ক্লিওপেট্রাও ভীষণ পজিটিভ এনার্জি, যেটা তোমাদের না মানে যে কোনো কিছু অ্যাচিভ করতে, তোমরা যেটা চাও সেটাকে ফুলফিল আপ করতে। তুমি কথা বলছো, তোমার কথাটা মন দিয়ে কেউ শুনছে এন্ড পর্যন্ত, তো নিজেরা যখন কাজ করবে নিজেরাই বুঝতে পারবে। আর এই ফিল্ডে অ্যাট্রাকশনটা খুব দরকার, যে তোমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার, তোমার মধ্যে যদি অ্যাট্রাকশন পাওয়ার না থাকে, তোমার কথা বলার মধ্যে যদি ম্যাজিক না থাকে, তাহলে তোমার কাছে কিচ্ছু করতে আসবে না লোক। তোমার মতো হাজারো একটা লোক বসে আছে, তাহলে কেন তোমার কাছে যাবো আমি? তোমার মধ্যে কি এমন আছে? না জিজ্ঞাসা করো। তো কোয়েল, ক্লিওপ্যাট্রা হচ্ছে এরকম। হ্যাঁ বলো। বলছি যে এই যে ক্লিওপেট্রার যেটা বলছো বা নীতিকা যেটা একটা হচ্ছে দেখলাম, এগুলো কি কোনো ওই বাইরে গিয়ে কিছু অফারিং টফারিং এর এরকম কিছু ব্যাপার থাকে? না 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 না, না, সেটা শুধুমাত্র গডেস হেকেটের জন্য, এইগুলোতে নয়। নীতিকার দুদিনের রিচুয়াল থাকে, মাত্র দুদিনের রিচুয়াল থাকে, খুব ইজি। ক্লাস তো কবে থেকে হচ্ছে বলো, আমি জানি না, ডেট কবে থেকে ঠিক ঠিক হয়েছে, শুধু আমি ক্লাস নিতে বসবো। 22 আমার 23, 22 23। 21 22। 21 22 যাই হোক, এই যে চুমকি লাফালাফি করছে বলে চুমকি জানে, ঠিক আছে, চুমকি এনেছে কে কান্না করে করে কোর্সটা। না সে যাই হোক, আমি 22 23 বলেছি তো কি হয়েছে, 22টা তো লেগেছে। আরো ভীষণ, আগের বার ছিল 3333 টাকা, আর এখন 1111 টাকা। চুমকি যখনই শুনেছে তখনই বলেছে, কান্নাকাটি শুরু করেছে যে নীতিকাটা করিয়ে দাও, ঠিক আছে। তো নীতিকা দুদিনের এটার রিচুয়াল জন্য থাকে। হ্যাঁ এটার বলো। জন্য কি এটার জন্য কি কোনো মানে সেপারেট ঘর এরকম কিছু দরকার আছে কিছু, না কিরকম ব্যাপারটা?
কিচ্ছু না, নিতিকার অফারিং ভীষণ ইজি, ভীষণ ইজি। নিতিকা একটা চকলেট দিয়ে দিল, নিতিকা খুশি। ইজিলি অ্যাভেলেবল, দুদিনের রিচুয়াল। মানে শাশ্বতী দিকে একদম ছেকে ছেকে করছি আর তো। ক্লিওপেট্রারও খুবই নর্মাল জিনিস, ঠিক আছে, নর্মাল। খেজুর টেজুর এইসব সবার কাছেই থাকে, ড্রাই ফ্রুটস। না, আমি কেন জিজ্ঞেস করছি জানো তো? রামানন্দ বলছে ছেকে ছেকে, তা না। অ্যাকচুয়ালি আমার ঘরের খুব সমস্যা আছে বলে আমি জিজ্ঞেস করিনি কতটা কিরম দরকার, সেটা করতে পারবো না। এগুলো যেমন ছোট্ট পড়াশোনা। একটু মানে স্টাডি টেবিল যেগুলো হয় না, ওগুলো পেতে তুমি একটা অল্টার করতে পারো, ঠিক আছে। তুমি তো একটা জিনিস রাখছো না, তাকে অফারিং দিচ্ছ, দ্যাটস বাই ওটাকে আমরা মানে একটা ভাষাতে অল্টার বলি, ঠিক আছে। উইচক্রাফট অনেকেই শুনে ভয় পেয়ে যায়। দেখো, উইচ মানে বাংলা সংবিধানে বের করতে যেও না, সবকিছুর বাংলা মানে হয় না, খুব বাজে শোনায়। উইচ মানে কিছু আছে আমাদের, হোয়াইট উইচ, ব্ল্যাক উইচ, ঠিক আছে। তো আমি হোয়াইটেই বিশ্বাসী, ব্ল্যাক কি আমি জানি না, জানতে কখনো চাইনি, আর জানতে আমি চাইও না, ঠিক আছে। আর আমি নিজের থেকেই বলবো, যারা ব্ল্যাক দিকে চলে গেছো তারা আমার সাথে মানে দূরত্ব থাকাটাই ভালো, এটাই। হোয়াইট ম্যাজিক এবং যারা যারা করে, যারা যারা এই সমস্ত ডেটিস, গোল্ডেন স্পিরিট, নীতিকা হচ্ছে বেসিক্যালি গোল্ডেন স্পিরিট, তারা নিজেরা বুঝতে পারে। এই যে গডেস ফরচুনার কথা বলছে, তিনিও গডেস দেবী, মা লক্ষ্মীর একটা ফর্ম, ভীষণ হেল্প করে। ঠিক আছে, চলো, তারা ক্লিওপেট্রা আসবে, আর মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি প্রথম দিকে আসবে, ঠিক আছে। ঠিক আছে, চলো, নিজেরা যারা সুন্দর হতে চাইছো, যারা নিজের মধ্যে অ্যাট্রাকশন বাড়াতে চাইছো, তাদের জন্য খুব ভালো। এটা বাইরে থেকে সুন্দর না ভিতর থেকে সুন্দর? মানে যে তোমার পাশ থেকে চলে যাবে না, সে একবার হলেও তোমার দিকে ঘুরে তাকাবে। ওটা সুইচ ওয়ার্ডে পারফিউম দিয়ে আমি কাজে লাগাই, ওটা হয়। সব কিছুতে তাহলে কাজে লাগাতে পারবে, যে কোনো মেকআপ। প্রোডাক্টে আমি ক্লিওপ্যাট্রার এনার্জি দিতে পারি। ক্লিওপ্যাট্রার সোপ আছে, আমি বানাতে শেখাবো। হুম। এগুলো ক্লিওপেট্রার বডি পোর্শন আছে, ক্লিওপেট্রার ফেস মাস্ক আছে, হেয়ার মাস্ক আছে, চুল, নিজেরাই বুঝতে পারবে। যে কোনো প্রোডাক্ট মাখা বন্ধ হয়ে যাবে তোমাদের। এটা কি ঠিক আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন? আমি ঠিক কি আমি করে প্রথমবার বোঝায়? বুঝতে পারছি না। ক্লিওপেট্রা পড়েছো ইতিহাসে? পড়েছি মানে অতটা জানি না, মনেই নেই। আসলে